প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। ব্রিটিশ পিরিয়ডের কথা, বাংলাদেশের কোনো এক জায়গায় ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের আদালতে একটি মার্ডার কেসের রায় ঘোষণা হলো। ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, জেলা ও দায়রা জজের আদালতে একটি খুনের মামলার রায় ঘোষিত হলো। যেই মামলায় বাদী ছিলেন একজন দরিদ্র বয়স্কা মহিলা, বিধবা মহিলা, যার একমাত্র ছেলেকে স্থানীয় প্রভাবশালী হিন্দু জমিদারের ছেলে মেরে ফেলেছে, খুন করেছে। তো শুনানি চলছিল। তো সেই শুনানিতে জাজ সাহেব জমিদারের ছেলের জন্য শাস্তির বিধান করলেন মৃত্যুদণ্ড, যা কখনোই সেই দরিদ্র অসহায় বিধবা মহিলা আশা করেননি। তার চিন্তা ছিল তিনি ন্যায় বিচার পাবেন না। কারণ যেই সময়টির কথা বলছি প্রিয় দর্শক, ভাইসরয় এবং বড় লাটদের সময়, তখন জমিদাররা কী পরিমাণ ক্ষমতা ভোগ করতেন আপনাদের ধারণা আছে কম বেশি। তো এমনও হতো যে হিন্দু জমিদার বাড়ির সামনে দিয়ে কোনো প্রেগনেন্ট মহিলা হেঁটে যাচ্ছে, জমিদারের ছেলেরা চাইলে পেট কেটে দেখতে পারতেন সেই মহিলার পেটে কি ছেলে আছে না মেয়ে বাবু আছে। জমিদার বাড়ির সামনে দিয়ে ছাতা মাথায় নিয়ে বা স্যান্ডেল পরে যাওয়া যেত না, স্যান্ডেল হাতে নিয়ে ছাতা বগলের নিচে নিয়ে যেতে হতো, না হলে জমিদারদের মান সম্মান নষ্ট হতো। তো এই পর্যায়ের ক্ষমতা ভোগ করতেন জমিদাররা। তো সেই সময় বুড়িমা আশাই করেননি জমিদারের ছেলের মৃত্যুদণ্ড হবে তার ছেলেকে খুন করবার অপরাধে। হয়ে গিয়েছিল সেদিন। তো তিনি ভীষণ খুশি হয়েছিলেন, সেই বিধবা ভদ্র মহিলা খুশি হয়ে সেখানেই তিনি মোনাজাত করছিলেন আল্লাহর কাছে জাজ সাহেবের জন্য। জাজ সাহেবের উপর তিনি খুশি হয়েছেন। তো তার পদবি ছিল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ। তার জন্য দোয়া করছিলেন, হে আল্লাহ, জাজ সাহেবকে বড় দারোগা বানিয়ে দাও। তো প্রিয় দর্শক, প্রটোকল অনুযায়ী বড় দারোগা, থানার ওসিকে তখনকার আমলে বড় দারোগা বলা হতো। তো জেলা ও দায়রা জজের সামনে বড় দারোগার হাত কিন্তু এরকম থাকবে, সেলুট পজিশনে থাকবে। তো সেই বুড়িমার তো সেটি পরিমাপ করবার কোনো সুযোগ নেই কে বড় এখানে। বুড়িমা দেখেন বড় দারোগা যখন বাজারে যান, কাঁচা বাজারে, তখন লোকেরা তাকে মাছ মাংস এমনি তুলে দেন তার ব্যাগে, টাকা পয়সা লাগে না। লোকেরা তাকে ভীষণ রকমের সমীহ করেন। তার হাতে একটি বেটন থাকে, লাঠি, কোমরে পিস্তল থাকে। তো বলতে হয় না যে আমি বড় দারোগা, আমি সবাইকে ঝামেলায় ফেলতে পারি। এমনি লোক বুঝে যায় যে বড় দারোগার বিশাল ক্ষমতা, বিশাল প্রভাব, তার উপস্থিতি যথেষ্ট যে কোনো জায়গায়। তো আমাদের এই প্রিয় বাংলাদেশটিতে ইউনিফর্মড অফিসাররা, বিশেষভাবে পুলিশ অফিসারদের কথা যদি বলি, আমরা সবসময় দেখে এসেছি তারা বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ পুলিশ অফিসার, ব্যতিক্রম তো আছেই, অন্যায় প্রভাব বিস্তার করতে তারা অভ্যস্ত। আর এই অনিয়ম তাদের কাছে নিয়মের অংশ। এটি না হলে বরং তাদের মেজাজ খারাপ হয়, তারা ভালো বোধ করেন না। যে কোনো ক্ষেত্রে অনিয়ম, যে কোনো জায়গায় অনিয়ম। যেখানে অপরাধীকে চার্জশিট দিতে হবে অপরাধীর বিরুদ্ধে থানা থেকে, সেখানে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়ে যাচ্ছে। যার পক্ষে ফাইনাল রিপোর্ট যাওয়ার কথা, অপরাধ প্রমাণিত হয়নি তদন্তে, তাকে চার্জশিট দিয়ে দেওয়া হচ্ছে। আরও বহু কিছু হচ্ছে। পুলিশ সব কিছু এই দেশে করতে পারে। আমরা দেখেছি, বিশেষভাবে এটি প্রমাণিত হয়েছে হাসিনার পুরো আমলটাই, গত 15-16 বছর। আগেও যে হয়নি তা না, বিএনপি আমলেও আমরা দেখেছি কোহিনুর মিয়া বা কোহিনুর বেগম, যেটাই বলি না কেন, ময়মনসিংহের এসপি ছিলেন, নিজের পিস্তল দিয়ে গুলি করে আওয়ামী লীগের জনসভায় মানুষ খুন করেছিলেন এবং পালিয়ে গিয়েছিলেন। এখন বোধহয় আমেরিকায় আছেন, ফিরে আসেননি, মার্ডার কেসের আসামি কোহিনুর মিয়া। কোহিনুর মিয়া বলেছিলেন, উপরে আল্লাহ, নিচে খালেদা জিয়া বা বিএনপি, এর বাইরে আর কিছু জানি না। অর্থাৎ বিএনপি থেকে যে আদেশ যাবে, যত অন্যায় আদেশই হোক, সেটি তিনি প্রতিপালন করবেন আল্লাহর হুকুমের মতো করে। তো এরকম কোহিনুর মিয়ারা, আর হাসিনা আমলে আমরা যাকে চিনি হাউন আঙ্কেল, ভাতের হোটেলে সে হাউন আঙ্কেল। হাউন আঙ্কেল ছিলেন আইজিপি ছিলেন না, জয়েন্ট কমিশনার ছিলেন র্যাঙ্কের দিক থেকে, এবং ডিবিতে ছিলেন ডিবি প্রধান। তো একজন জয়েন্ট কমিশনার, তিনি কিন্তু আইজিপিকেও কেয়ার করতেন না। তার সময় যিনি আইজিপি ছিলেন, বিশেষভাবে বেনজিরের সঙ্গে তার লাগালাগি ছিল। বেনজিরও তাকে কিছু করতে পারতেন না, তিনিও বেনজিরের কথা শুনতেন না। তিনি আলাদা লবি মেনটেন করতেন, গোপালগঞ্জ লবি, হাউনের কথা বলছি। তো সেই হাউন দিনকে রাত করেছিলেন, দেখেছি আমরা
শুধু হাউন না, এরকম অসংখ্য অসংখ্য পুলিশ অফিসার যাদের অনেকেই এখন পালিয়ে আছেন, সেই বীর পুরুষেরা পালিয়ে আত্মরক্ষা করছেন, বিদেশে দেশে বিদেশে ইঁদুরের গর্তে ঢুকেছেন, তারা কি করে আমরা দেখেছি। তো সাম্প্রতিক সময়ে গত 24 আগস্ট প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করে গাজীপুরের পুলিশ কমিশনার, যেটিকে আমরা জিএমপি বলি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, সেখানকার কমিশনার ডক্টর নাজমুল করিম খান, তার পিএইচডি ডিগ্রি আছে, জাপান থেকে কৃষিতে পিএইচডি করেছেন। খুব ইন্টারেস্টিং, কৃষিতে পিএইচডি করলে তার কৃষি নিয়ে গবেষণা করবার কথা, অ্যাগ্রো ফার্মের এমডি চেয়ারম্যান হবার কথা, পুলিশ বিভাগে কি করে চলে আসলেন এটিও গবেষণার বিষয়। গেলাম না আমি গবেষণা এখন। তো কৃষিতে পিএইচডি হোল্ডার জনাব নাজমুল করিম খান গাজীপুরের পুলিশ কমিশনার ছিলেন। তো তার কিছু ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রথম আলো সেই প্রতিবেদনটি করে 24 আগস্ট। সেই প্রতিবেদন থেকে আমরা জানতে পারি, এবং এক সপ্তাহ আগে সেই প্রতিবেদন অনুযায়ী আমি একটি কন্টেন্ট বানিয়েছিলাম আমার চ্যানেল থেকে। তা আমরা জানতে পারি যে তিনি থাকতেন ঢাকার গুলশানে, গুলশান থেকে অফিস করতেন গাজীপুরে, কারণ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের জন্য কোনো বাংলো নেই গাজীপুরে। বাংলো ছাড়া তো আর একজন কমিশনার থাকতে পারেন না, তাই না? আমাদের মতো গরিব দেশে একটা বাংলোই তো দরকার কমিশনারের, এর বাইরে তো আর থাকা সম্ভব না। তো বাংলো ছিল না, এটি তার জবানি। পরবর্তীতে আমরা জানতে পারি তিনি আক্ষেপ করে বলেছেন আমার তো কোনো বাংলো নেই গাজীপুরে, তাই তিনি ঢাকা থেকে আসতেন। শুনেছে আরও কিছু কমিশনার, এডিসি ডিসি, তারাও অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার, কেউ কেউ ঢাকা থেকে আসতেন। গাজীপুরে তাদের থাকবার মতো মানসম্মত বাসা পাওয়া যায় না, বিল্ডিং পাওয়া যায় না, ফ্ল্যাট পাওয়া যায় না, তাই তারা ঢাকা থেকে আসতেন কষ্ট করে আমাদের জনগণের জন্য, গাজীপুরের মানুষের জন্য দয়া পরবশ হয়ে। তো সেই নাজমুল করিম খান যখন ঢাকা থেকে গুলশান থেকে গাজীপুরে আসতেন, তখন টঙ্গী এলাকায় কলেজ গেটের উড়াল সড়কটি একমুখী করে দেওয়া হতো, যাতে ঢাকা থেকে আসতে নাজমুল করিম খানের কোনো কষ্ট না হয়। লেইন ফাঁকা করে দেওয়া হতো, তার জন্য বরাদ্দ রাখা হতো। তিনি ঢাকা থেকে আসছেন, সেই মাননীয়, সেই হজরত। থাম্বনেইলে আমি ছবিটি দিয়েছি, কলেজ গেট এলাকায়। এটি 14 আগস্টের ঘটনা। প্রথম আলো রিপোর্ট করেছিল 24 আগস্ট। 14 আগস্ট সকাল 10টার ঘটনা। আপনারা দেখতে পাচ্ছেন থাম্বনেইলে ছবিটি। একটি পাশ খালি রাখা হয়েছে, আরেক পাশে গাড়ির জটটা দেখতে পাচ্ছি আমরা, কারণ সেই কমিশনার মহোদয় ঢাকা থেকে আসবেন, তাই একমুখী করে দেওয়া হয়েছে সড়ককে। আবার একই বিষয় ঘটতো, তিনি যখন অফিস করে সন্ধ্যাবেলা ফিরে যেতেন ঢাকায় গুলশানে, তখন আবার উড়াল সড়কের ভোগড়া এলাকায় রাস্তাকে একমুখী করে দেওয়া হতো, উড়াল সড়কের রাস্তাটিকে। এবং তখন ঢাকা থেকে গাজীপুরমুখী গাড়ি আবার কিছু সময়ের জন্য সেখানে ঢুকতে পারত না। অর্থাৎ এই কমিশনার মহোদয়ের যাতায়াত স্মুথ করবার জন্যে, মহোদয়ের যাতে কোনো কষ্ট না হয়, অপেক্ষা করতে না। এক্সকিউজ মি। তো সেটি আমরা দেখেছি প্রতিবেদন থেকে। এই প্রতিবেদন প্রকাশিত হবার পর তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে একাধিক গণমাধ্যমে। তিনি তাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি সেই রিপোর্টটিকে ডিচ করেছেন, খারিজ করে দিয়েছেন। এটি আবর্জনা বলেছেন, প্রথম আলোর ষড়যন্ত্র বলেছেন। শুধু তাই না, তিনি বলেছেন ঢাকায় যখন সচিব সাহেবরা, উপদেষ্টারা প্রোটোকল নিয়ে ঘুরে বেড়ান, তখন ডিস্টার্ব হয় না মানুষের? আমি যাতায়াত করলে মানুষের ডিস্টার্ব হয়, এটি তার কথা। একবার ভেবে দেখুন কতটা দাপুটে সচিব, উপদেষ্টা, তারা কেন ঘুরবে ঢাকায়? তাদের কেন প্রোটোকল থাকবে? তারা যদি ঢাকায় রাস্তা আটকাতে পারে, আমি গাজীপুরের পুলিশ কমিশনার কেন আটকাতে পারবো না? এই ছিল তার যুক্তি। আচ্ছা, তো এই তো গেল রাস্তা আটকে যাতায়াত করবার ব্যবস্থা, ক্ষমতার অপব্যবহার, সুস্পষ্ট অপব্যবহার, ভয়ঙ্কর রকমের অপব্যবহার ক্ষমতার। এর বাইরে তিনি কাজ কেমন করতেন? তার শাসন আমলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশিং এরিয়াটি কেমন ছিল? ভয়ঙ্কর। পুলিশের অভ্যন্তরীণ গোপন রিপোর্ট থেকে উঠে এসেছে কিছু তথ্য, আমরা দেখেছি। শুধু প্রথম আলো না, অন্যান্য পত্রিকাও রিপোর্ট করেছে। সমকাল রিপোর্ট করেছে, যুগান্তর রিপোর্ট করেছে, আরও অনেক পত্রিকা রিপোর্ট করেছে, গণমাধ্যম রিপোর্ট করেছে। যদিও আমি যখন এক সপ্তাহ আগে আমার কন্টেন্টটি বানাই, তখন আমার কিছু অনেক প্রিয়, আমার কিছু দর্শক, সাবস্ক্রাইবার্স, তারা আপত্তি করেছিলেন যে প্রথম আলোর রিপোর্ট নিয়ে আপনি কন্টেন্ট বানিয়েছেন, দয়া করে বানাবেন না।
প্রথম আলোর রিপোর্ট গুজব। এখন গুজব হোক আর গজব হোক, আমাদের তো মিডিয়াকেই ভরসা করতে হয় ইনফরমেশনের জন্য, পত্রিকাকে ভরসা করতে হয়। তো প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে এখন একটি ভয়াবহ সেন্টিমেন্ট এখানে কাজ করছে, আমি জানি। তাদের ভারতের পক্ষে অবস্থান বিভিন্ন সময়, সেটা আমি জানি। বাট হলেও প্রথম আলোর সব রিপোর্টকে আমি ডিচ করে দিব সেটি আমি করব না, ব্যালেন্স করব। প্রধান উপদেষ্টাকে আমি অনেক ভালোবাসি, তার অ্যাচিভমেন্টস, তার সব কিছু নিয়ে গর্ববোধ করি বাংলাদেশি হিসেবে। আমি তাকে পছন্দ করে তার পক্ষে অনেক কন্টেন্ট তৈরি করেছি। ইদানিং আমি আবার তার সমালোচনা করে কন্টেন্ট তৈরি করছি, প্রতিনিয়তই বলতে গেলে। কেন করছি? আমার কাছে মনে হয়েছে তার কিছু কাজ সমালোচনার যোগ্য, সেটা আমি করছি। তাই যতই আমি তাকে ভালোবাসি, এক পেশে হতে পারবে না, সেটি আনকন্ডিশনাল হতে পারবে না। আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এই কথা সত্যি। যদি এই দেশটিকে একটি ভালো দেশ দেখতে চাই, তাহলে আমাদের আচরণ হবে এরকম, ভালোবাসবো, সমালোচনা করব, সঙ্গেও থাকবো, আবার বিরোধিতাও করবো যখন দরকার হবে। তাই প্রথম আলোর অনেক রিপোর্ট আছে ভালো, সেগুলো স্বতন্ত্র, এক্সক্লুসিভ, ইনফ্লুয়েন্সিয়াল। আবার কিছু হয়তো এক পেশে আছে, ব্যালেন্স করতে হবে আমাদের। বাংলাদেশে কোনো পত্রিকা নিরপেক্ষ নেই, একটিও না, থাকা সম্ভব না প্র্যাকটিক্যালি। যাই হোক, তো আজ আমি যে কন্টেন্টটি করছি, আমি শুধু প্রথম আলোর আশ্রয় নিইনি, আমি যুগান্তরের আশ্রয় নিয়েছি, আরও একাধিক ইত্তেফাকের আশ্রয় নিয়েছি, আমি একাধিক পত্রিকার আশ্রয় নিয়েছি। এখন আপনারা যদি বলেন সবগুলোকে বাদ দিয়ে দেন, দুঃখিত, পারবো না, আমার বিকল্প কোনো তথ্যের সোর্স নেই। যাই হোক, ফিরে আসি মূল কথায়। তো এখন এই নাজমুল করিম খান, তিনি কেমন চালিয়েছেন গাজীপুর? পুলিশের অভ্যন্তরীণ রিপোর্টে এসেছে যে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ। রিমার্ক আছে পুলিশ বিভাগ থেকে, খুব খারাপ বলা হয়েছে। এবং সেটি নমুনা আমরা কিন্তু দেখেছি গত কয়েকদিনে। পত্রিকা খুললেই দেখবেন গাজীপুরে খুন, ধর্ষণ, রাহাজানি, দস্যুতা, ছিনতাই, ড্রাগ, পত্রিকাগুলোর হেডলাইন সব সয়লাভ হেডলাইনে। গাজীপুর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রকমের বাজে অবস্থায় চলে গিয়েছিল। এবং গত রোববার, পরশুদিন, টঙ্গীর পূর্ব এবং পশ্চিম থানার দুজন অফিসার ইনচার্জকে পত্রপাঠ বিদায় করা হয়েছে। সঙ্গে সঙ্গে তাদেরকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে, টঙ্গী পূর্ব এবং পশ্চিম থানার দুজন ওসিকে। কেন? কারণ সেখানে তারা ড্রাগ ডিলারদের সঙ্গে ডিল করছেন, ছিনতাইকারীর কাছ থেকে তারা চাঁদা নিচ্ছেন। একবার ভেবে দেখুন, থানার ওসি। তাই তাদেরকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে আইজিপির নির্দেশে। আইজিপি জনাব বাহরুল আলম নির্দেশ দিয়েছেন, তাদেরকে সরানো হয়েছে। তো খুব খারাপ চলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। তো তিনি তেমন কাজই করতেন, অতটাই কাবিল অফিসার তিনি ছিলেন। আর তিনি মন্তব্য করেছেন আরও কিছু মন্তব্য, গাজীপুরে বাংলো বানিয়ে দেন, গাজীপুরেই থাকব। তো তার দোষ নেই, তাদেরকে আমরা প্রশ্রয় দিয়েছি। এই গরিব দেশে কমিশনারদের বাংলো থাকতে হবে, ডিসির বাংলো থাকতে হবে, কয়েক বিঘা জায়গা নিয়ে, ভয়ঙ্কর ফালতু আলাপ এগুলো, ঔপনিবেশিক মানসিকতা। আমি আগের ভিডিওতে বলেছি, কোনো সরকারি অফিসারের বাংলো থাকতে পারবে না, বাংলো টার্মটি কেটে দিতে হবে, লাল কালি দিয়ে ক্রস মেরে দিতে হবে। বাংলো বলতে কোনো টার্ম এক্সিস্ট করবে না বাংলাদেশে। 55,598 বর্গ মাইল, লোক সংখ্যা আমরা 17-18 কোটি, কয়েক বিঘা জায়গা নিয়ে কিসের বাংলো? কোন জমিদারকে আমাদের চাই শাসক হিসেবে, প্রশাসক হিসেবে? আমি আগেও বলেছি, হাই রাইজ বিল্ডিং থাকবে জেলা উপজেলায়, প্রত্যেক অফিসার একটি করে ফ্ল্যাট পাবেন। ওটা পেয়েই তাদের আলহামদুলিল্লাহ বলতে হবে এই গরিব দেশে। বাংলো কনসেপ্ট তুলে দিতে হবে। থাকার কারণেই আজকে নাজমুল করিম খান রায় সাহস পান বলতে, আমাকে বাংলো করে দেন। তোমার মতো অফিসার আমাদের দরকার নেই। আমাদের ওই অফিসার দরকার যে একটা ছোট্ট ফ্ল্যাটে থাকতে পারবে, রাষ্ট্র তাকে যেমন করে রাখে তেমন থাকতে পারবে, জনগণের পক্ষে কাজ করবে, জনগণের হয়ে কাজ করবে, জনগণের জন্য কাজ করবে। আমাদের তেমন অফিসার দরকার। তো তাকে প্রত্যাহার করা হয়েছে, এটি হলো সুখবর। কেউ কেউ বলার চেষ্টা করছিলেন, অনেকে কন্টেন্টও বানিয়ে ফেলেছেন যে প্রথম আলোর ষড়যন্ত্র, উনি খুব ভালো মানুষ, এই ফালতু বয়ান টেকেনি, তার আসল রূপটি বেরিয়ে এসেছে। তাকে এখান থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে বলা হয়েছে আজকের মধ্যে পুলিশ সদর দপ্তরে ঢাকায় রিপোর্ট করতে বলা হয়েছে। তার বিরুদ্ধে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, একটি দামি গাড়ি ব্যবহার করতে দেখা যাচ্ছে, সেই গাড়ির ব্যাপারে প্রশ্ন উঠেছে, কে অর্থায়ন করছে সেই গাড়িটির, নানাবিধ প্রশ্নে তিনি জর্জরিত।
তো তাকে অবশেষে প্রত্যাহার করা হলো এবং নতুন কমিশনারের কাছে দায়িত্ব দিয়ে তাকে ঢাকায় আজকের মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে। তো এইটি যথেষ্ট না আমি মনে করি শাস্তি হিসেবে, যেহেতু পুলিশ সদর দপ্তর থেকে ওই রিপোর্টেও আমরা দেখেছি, রিপোর্টটি আমি পড়েছি, সেখানে লেখা আছে যে এই কথার সত্যতা পুলিশ সদর দপ্তর তাদের গোপন প্রতিবেদন যারা তৈরি করেছেন গোয়েন্দারা তারা পেয়েছেন যে তিনি রাস্তা বন্ধ করে 2 বেলা ঢাকা যাতায়াত করেন, মানুষের ভোগান্তি তৈরি করে। এই রিপোর্টটি সত্য প্রমাণিত হয়েছে, এই তথ্যটি। তাহলে এর উপর ভিত্তি করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়। তাকে ঢাকায় রিপোর্ট করতে বলা হয়েছে, তাকে হয়তো সদর দপ্তরে রেখে দেওয়া হবে। তো সেটি যথেষ্ট না, এটি কোনো শাস্তি না। আবার 6 মাস পর আমরা যখন সব কিছু ভুলে যাব, আমরা ফরগেটফুল জাতি হিসেবে, বিস্মৃতিপ্রবণ, আমরা যখন ভুলে যাব, আবার তাকে ভালো একটি জায়গায় দেখা যাবে তাকে রাজশাহী আরএমপিতে কমিশনার করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এগুলোই হচ্ছে, আমরা দেখছি। এরকম না, দৃশ্যমান শাস্তি তাকে দিতে হবে, সাসপেনশনে পাঠাতে হবে দুনো পক্ষে কয়েক মাসের জন্য। তাকে 15তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা, বিসিএস পুলিশ কর্মকর্তা 15তম ব্যাচের হাসিনা, হাসিনা তাকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠিয়েছিল এবং ধরে নিচ্ছি হাসিনা তার নিজের স্বার্থেই কাজটি করেছে, কোনো অপরাধের জন্য পাঠিয়েছিল এই বিষয়ে আমার তেমন কোনো নলেজ নেই। যদিও একটি রিপোর্টে দেখেছিলাম ঢাকায় একবার তিনি সাসপেনশনে ছিলেন কোনো দুর্নীতির দায়ে, কারো জমি দখল বা এমন কিছুর সঙ্গে যুক্ত ছিলেন। তো সেই কারণেও হতে পারে, অথবা আনজাস্টিফাইবলি হাসিনা করে থাকতে পারেন। হাসিনা অনেক বিএনপি পন্থী যাদের মনে করতেন হাসিনা যে আওয়ামী লীগের খুব একটা পক্ষের না, তাদেরকে ফোর্স রিটায়ারমেন্টে হাসিনা পাঠিয়েছে, হাসিনার প্রশাসন পাঠিয়েছে। আওয়ামী লীগের আমলে পুরো এরকমই ছিল, শুধু পুলিশ প্রশাসন না, শেখ হাসিনার নির্দেশে, তার সেঙ্গাতদের নির্দেশে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনও এরকম অনেক হয়েছে, শাস্তি ভোগ করেছেন অনেকে নিরপরাধ অফিসাররা। তো তিনি আবার আবেদন করে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসবার পর, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসবার পর তার চাকরিটি ফেরত পেয়েছেন এবং তখনই তাকে প্রমোশন দিয়ে গাজীপুরে পুলিশ কমিশনার হিসেবে পাঠানো হয়। তো এখন আমি এটি প্রমাণ করতে চাই না যে হাসিনা তাকে জাস্টিফাইবলি ফায়ার করেছিলেন, ঠিক জানি না বিষয়টি কি, বাট একটি সাজুজ্য খুঁজে পাচ্ছি। তার যে কথাবার্তা, তার যে অ্যাটিটিউড ভয়ঙ্কর। সরকারকে চ্যালেঞ্জ করছেন তিনি যে সরকারের লোকজন যদি প্রটোকল রক্ষা করতে পারে আমি কেন পারবো না। ভয়ঙ্কর একটি অ্যানালজি তিনি ড্র করেছেন, ফ্যালেশাস, ভয়ঙ্কর রকমের। তো যাই হোক, আমি মনে করি এখন থেকে যারাই এরকম অনিয়ম করবেন, ক্ষমতার অপব্যবহার করবেন, 5 আগস্ট পরবর্তী সময়, অভ্যুত্থান পরবর্তী সময়, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় বাংলাদেশে এরকম ক্ষমতা অপব্যবহারকারী অফিসার, এরকম দাপুটে অফিসার আমাদের চাই না। জনগণের অফিসার চাই, জনকল্যাণে যারা কাজ করবেন, নিজের স্বার্থ নিয়ে যাদের কাছে বড় হয়ে উঠবে না, নিজের জমিদারি যারা ফোড়াবেন না যেখানে সেখানে, এটি আমাদের চাওয়া, আর কিছু না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।